পৌনে 2 বছর পর কাল সারা দেশে এসএসসি পরীক্ষা। করোনা সতর্কতায় কেন্দ্রে কেন্দ্রে বিশেষ ব্যবস্থা, নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত শিক্ষক শিক্ষার্থীরা। এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, মাত্র 3টা বিষয়ের পরীক্ষা। পড়েছি প্লাস তো টার্গেট আছে অবশ্যই। 3 মাসে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। অসুস্থ খালেদা জিয়াকে আবারও ভর্তি করা হলো এভার কেয়ার হাসপাতালে। চিকিৎসার জন্য বিদেশে নিতে দিচ্ছে না সরকার, অভিযোগ ফখরুলের। 72 ঘন্টা পর শুধু ধর্ষণ মামলা দায়ের নয়, প্রমাণও হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিচ্ছে মন্ত্রণালয়। 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন, এটা সম্পূর্ণ বেআইনি। ছুরিকাঘাতে খুন হন গম গবেষণার সাবেক কর্মকর্তা আনোয়ার। প্রগতি সরণিতে দ্রুতগতির বাস থেকে পড়েই মৃত্যু হয় শিশু মরিয়মের। নামতে বাধ্য করে চালক হেলপার। বাস ভাড়ায় নৈরাজ্য বন্ধে আজও বিআরটি এর অভিযান। টঙ্গীতে শতবর্ষী ব্রিজের ফাটলে বিকল্প পথে চলাচল, যানজটে ভোগান্তি। এখন বাদ ইউপি নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত। প্রচারে শিক্ষার্থীদের নামিয়ে সমালোচিত কুড়িগ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক। ফুটবলে 18 বছর মালদ্বীপকে হারাতে না পারার আক্ষেপ ঘুচল শ্রীলঙ্কায়। জামাল ভুইয়ারা জিতল 2-1 গোলের ব্যবধানে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতের মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় স্ত্রী, শিশু, সন্তান সহ সেনা কর্মকর্তা নিহত। গুলিতে মারা গেছে আরও অন্তত 4 জন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। করোনা সতর্কতার মধ্যে এসএসসি পরীক্ষার নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। কাল থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা নিতে প্রস্তুত কেন্দ্রগুলো। শারীরিক দূরত্ব নিশ্চিত করেই আসন বিন্যাস করা হয়েছে। ভিড় কমাতে পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসতে অনুরোধ করেছেন শিক্ষকরা। সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষার মাধ্যমে সঠিক মূল্যায়ন সম্ভব বলেও জানিয়েছেন তারা। আর কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে এবছরের এসএসসি পরীক্ষা। তারই প্রস্তুতি স্কুলগুলোতে। যেসব স্কুলে কেন্দ্র পড়েছে সেখানে সবার ব্যস্ততা বেড়েছে। করোনা সংক্রমণ এড়াতে করা হচ্ছে আসন বিন্যাস। প্রতি বেঞ্চে বসবেন একজন করে পরীক্ষার্থী, সেটিও কোনাকুনি। পরীক্ষা কক্ষগুলো পরিষ্কারের পাশাপাশি জীবাণুমুক্ত করা হয়েছে। সংক্রমণ কমে এলেও সব ধরনের সতর্কতা মাথায় রেখেই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, মাত্র 3টা বিষয়ের পরীক্ষা। তো এই আংশিক পরীক্ষা আমার এই প্রতিষ্ঠানে 30 বছরের চাকরি জীবনে এই প্রথম নিচ্ছি। আসন সহজে খুঁজে পেতে কেন্দ্রের বাইরেও টাঙানো হয়েছে পরীক্ষার্থীদের রোল নম্বর। আগের দিন তা দেখে আসন সম্পর্কে নিশ্চিত হচ্ছেন অভিভাবকরা। পরীক্ষা দিলে একটা অভিজ্ঞতা থাকে, বিনা পরীক্ষায় যদি অটো পাস হয় তার থেকে এটা ভালো, বেটার। গার্জিয়ানে একটা স্টুডেন্টের সাথে একজন আসলেই আমার মনে হয় ভালো হবে আর কি। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। প্রশ্নের কলেবরও কমানো হয়েছে, তাই বিভাগ ভিত্তিক বিষয়গুলো নিয়ে জোরদার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। যেভাবে পড়েছি প্লাস তো টার্গেট আছে অবশ্যই। 3 মাসে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, কভার হয়ে গেছে যেগুলো ল্যাকিং ছিল। সংক্ষিপ্ত কলেবরে হলেও পরীক্ষার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। তারা বলছেন পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাবে। করোনার কারণে আমাদের এখানে আর বাড়তি নির্দেশনা যোগ হয়েছে যে তাদের স্বাস্থ্যবিধি যেন কোনো ক্রমে লঙ্ঘিত না হয়। এখন পরীক্ষাটা হচ্ছে, এজন্য আমি এবং আমার মনে হয় সমস্ত গার্ডিয়ানরাই খুশি। রবিবার থেকে শুরু হয়ে 23 নভেম্বর পর্যন্ত চলবে এবারের এসএসসি পরীক্ষা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। করোনা আক্রান্ত হওয়ার পর এই নিয়ে তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলেন তিনি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে গেল 12 অক্টোবর 26 দিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে, তাই ভর্তি করানো হয় তাকে। এ নিয়ে গত 7 মাসে 3 বার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। প্রায় 1 মাস চিকিৎসা নিয়ে 7 নভেম্বর বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সপ্তাহ না পেরোতেই আবারও হাসপাতালে যেতে হলো তাকে। 2-3 দিন ধরে অবনতি হচ্ছিল শারীরিক অবস্থা। মহাসচিব জানান, উন্নত চিকিৎসার জন্য চেয়ারপারসনকে বিদেশে নেওয়া জরুরি। অত্যন্ত জরুরি দরকার। ডাক্তাররা সবাই বলেছে যে এই দেশনেত্রীর চিকিৎসার জন্য এখন তাকে বিদেশে নেওয়া খুব বেশি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি দেয় নাই। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। অনেকদিন থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। এপ্রিলের শুরুতে করোনা আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ডাক্তার কিংবা দল ও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সরকার অনুমতি দিচ্ছে না বলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না, এই অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির 35 নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। ক্ষমতায় টিকে থাকতে সরকার বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিদেশের চিকিৎসার জন্য আবেদন করেছিলেন যে ম্যাডামের চিকিৎসা বিদেশে দরকার, অত্যন্ত জরুরি দরকার। ডাক্তাররা সবাই বলেছে যে এই দেশনেত্রীর চিকিৎসার জন্য এখন তাকে বিদেশে নেওয়া খুব বেশি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি দেয় নাই। বিএনপি জন্মলগ্ন থেকে প্রতিহিংসার রাজনীতির চর্চা করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে বিএনপির নিজ ঘরে। অশান্তির আগুন দেশে নয়, এ আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে। প্রতিহিংসার রাজনীতি বিএনপি চর্চা করে আসছে। প্রতিহিংসার ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত। বিএনপির সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায়। আমলযোগ্য অপরাধ হওয়ায় ধর্ষণের শিকার নারী যে কোনো সময় মামলা করতে পারেন, মেডিকেল রিপোর্ট ছাড়াও মামলা প্রমাণিত হতে পারে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। বলছেন, রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে বিচারিক আদালতের 72 ঘণ্টার নির্দেশনা আইন বহির্ভূত। ধর্ষণের শিকার নারীর চরিত্র হননের বিধানও দ্রুত বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণ আমলযোগ্য অপরাধ। তাই রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে 38 দিন পর মামলা গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইনজ্ঞদের মতে বিচারিক আদালতের মেডিকেল রিপোর্ট থাকার বাধ্যবাধকতা এবং 72 ঘণ্টার মধ্যে মামলা নেয়ার নির্দেশনা এখতিয়ার বহির্ভূত। রেপ একটি ডেফিনেটলি আমলযোগ্য অপরাধ। এই আমলযোগ্য অপরাধের অভিযোগ যখনই আসুক, যেভাবেই আসুক, তার আসলে অভিযোগটা নেওয়াটাই হচ্ছে তার কাজ। পুলিশ তো আসলে অভিযোগ রিফিউজ করতে পারার কোনো আইন নেই। বিচারিক আদালত আইন ইনস্টিটিউট মেনে ওনাকে বিচার করতে হচ্ছে, সেই জায়গায় উনি ওই ইনস্টিটিউটের বাইরে আসলে কথা বলার কোনো এখতিয়ার নেই। জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্বে থাকালীন সময়ে আমি নিজেই দেখেছি যে একটি হত্যাকাণ্ডে ফরেন্সিক বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন পোস্টমর্টেম করবার জন্য অর্থের বিনিময়ে কিভাবে সাজানো রিপোর্ট প্রদান করা হয়েছিল, যেখানে অর্থ বৃত্ত দিয়ে আপনি অনেক কিছু আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন। সেখানে তো শুধুমাত্র মেডিকেল রিপোর্টের উপরে কিন্তু এখন পর্যন্ত আমরা নির্ভর করতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন, বিচারকের এমন নির্দেশনা ধর্ষণের শিকার নারীর আইনি প্রতিকার পাওয়ার পথ কঠিন করে তুলতে পারে। এমনিতেই ধর্ষণের মামলায় 100 জনে সাজা হয় মাত্র 3 জনের। যে মেসেজটা সরাসরি যাচ্ছে সেটা হলো, অনেকেই মনে করবে যদি 72 ঘন্টা পেরিয়ে যায়
রেপ ভিকটিমরা নিজেরাও মনে করবে যে আমি তো এখন থানায় গেলে আমার তো এটা নেবে না, অভিযোগটা তো নেবে না। 3% যদি আপনার মামলার রায়ের পরিস্থিতি হয় তাহলে কোর্টগুলোর আসলে অনেক বেশি উদ্যোগী হওয়া উচিত হচ্ছে কিভাবে অপরাধীদের সঠিক যদি অপরাধ হয়ে থাকে সেটি কিভাবে নিশ্চিত করা যায়। ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার বিধানও দ্রুত বাতিলের পরামর্শ আইনজ্ঞদের। আপনার অভিযোগ হয়তো একটি, দেখেন সেই অভিযোগের সঙ্গে সামঞ্জস্য নেই বা সম্পর্ক নেই এমন ধরনের ঘটনাও কিন্তু আপনার চরিত্রের কালিপালিপনের জন্য অনেক সময় কিন্তু বলা হয়। এই যে চরিত্র হননের যে একটা ট্রেন্ড বিচার ব্যবস্থা চালু হয়েছে, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। 155(4) উপধারাটা বাতিল করা প্রয়োজন, সেই বাতিলটা খুবই জরুরি। এবং সাথে সাথে আদালতে আসলে আইনজীবী এই বিষয়গুলো কমিউনিকেট হলে যেটা হবে, আইনজীবী কোনো ভিকটিমকে তাহলে তার ব্যাড ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করার কোনো চেষ্টা করবে না। আইন বিশেষজ্ঞরা বলছেন প্রতিশ্রুতি অনুযায়ী আইনটি সংসদের জানুয়ারির অধিবেশনে তোলা উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার জন্য বিচারকের পর্যবেক্ষণ সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে রোববার চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। প্রয়াত আইনজীবী আব্দুল বাসিত মজুমদারের স্মরণে মিলাদ মাহফিল ও সভার আয়োজন করা হয়। এ সময় বার কাউন্সিল ভবনের আইনজীবীদের থাকার জন্য 100 শয্যা বিশিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান আনিসুল হক। 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন এটা সম্পূর্ণ বেআইনি। এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখছি। প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নিহতের ঘটনায় 3 দিনেও কেউ আটক হয়নি। পরিকল্পিত হত্যা বলা হলেও ঠিক কী কারণে তা ঘটেছে স্পষ্ট নয় পরিবারের কাছে। হত্যায় জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। শ্যামলী রিং রোড এলাকার হলিডেন গলি আদাবর রিং রোডের সাথে মিরপুর সড়ক সংযুক্ত করেছে এই গলি। বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গলির মাঝামাঝি এক ব্যক্তি পকেটে হাত ঢুকিয়ে পায়চারি করছে। একটু পরেই সামনে এগিয়ে যায় উল্টো দিক থেকে আসা গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে ছুরি মেরে সামনের দিকে দৌড়ে পালিয়ে যায় যুবকটি। এই সিসি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনা। এই বাসার নিরাপত্তা কর্মীরা জানান, ঘটনার পর বাসা থেকে বেরিয়ে নিহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। আমার গানটা কি হয়েছে এখানে দেখছে একজন ভদ্রলোককে ছুরিয়াঘাত করে একজন পালিয়ে গেছে দৌড়িয়ে। তো উনি পড়ে আসে, ওরা ধরে ওনারা ধরে উঠাইলো। কেউ বললো যে থানায় ফোন দেন, কেউ বলছে আগে ওনারা রিক্সা ওঠেন। প্রায় 1 যুগ আগে অবসর নেওয়া আনোয়ার শহীদকে কেন এইভাবে খুন করা হলো তা বুঝতে পারছে না পরিবার। কিভাবে সন্দেহ করবো এখন তো আমরা জানতেছি না, বুঝতেছি না কাকে সন্দেহ করবো। আমরা কিছুই জানি না যে কিভাবে কি হলো। উনি একজন যে আমার তো মনে হয় না যে ওনার কোনো শত্রু আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে শত্রু কিভাবে বের হলো। ঘটনার পর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বেপরোয়া গতিতে চলা অবস্থায় শিশু মরিয়মকে বাস থেকে নামিয়ে দেওয়ার সময়ই মৃত্যু হয় তার। এই ঘটনায় রায়দা বাসের চালক এবং হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলপার জানান, শিশুটি নামার সময় বাস থামাতে বললেও তা শোনেনি চালক। চলতি পথে যাত্রীদের কাছে সাহায্য নিয়ে চলত শিশু মরিয়মের জীবন। প্রতিদিনের মতো সেদিনও খুব ভোরে বেরিয়েছিল। সকাল 7:30 পর্যন্ত প্রগতি সরণি এলাকায় দেখা যায় তাকে। একটি বাসে ওঠে আবার নেমে যায় একটু পর। সেখান থেকে রাস্তা পার হয় ফুটওভার ব্রিজ দিয়ে। কিছুক্ষণ পর এই বাসটিতে ওঠে বলে ধারণা করা হয়। বাসটি সামনে যাওয়ার পর এক ব্যক্তিকে ওই বাস দেখিয়ে কিছু একটা বলতে দেখা যায়। রায়দা পরিবহনের ওই বাসটি সহ চালক ও সহযোগীকে আটক করেছে র্যাব। কর্মকর্তারা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি কিভাবে বাস থেকে পড়ে মারা গেল তার বিস্তারিত জানিয়েছেন 2 অভিযুক্ত। যখন মেয়েটাকে নামার জন্য প্রেশার দেওয়া হচ্ছিল, মেয়েটা যখন নামতে নেয় তড়িঘড়ি করে, তখন সে আবার দ্রুত গতিতে গাড়িটি চালানো শুরু করে এবং মেয়েটি নামার অবস্থায় তার বক্তব্য অনুযায়ী গাড়ির গতিবেগ প্রায় 40 থেকে 50 ছিল
এই প্রেক্ষিতে মেয়েটি তড়িঘড়ি করে গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায় শিশুটির শরীরে জখমের চিহ্ন থাকলেও অন্য কোনো আলামত পাওয়া যায়নি। মেয়েটি আঘাত পেয়েছিল এবং তার নাক দিয়ে রক্ত এসেছিল, এইভাবেই ছিল। কোনো ব্রোকেজ এরকম কিছু সুরতাল রিপোর্ট প্রাথমিকভাবে আমরা পাইনি। ময়না তদন্ত চলছে, কিন্তু যেটা মেডিকেল রিপোর্টের আগে আসলে কোনো কিছুই আপনাকে কনফার্ম করে বলা যাবে না। গেল মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় বাস থেকে পড়ে মারা যায় শিশু মরিয়ম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ও জামায়াত কখনোই বাংলাদেশের উন্নয়ন চায়নি, তারা জ্বালাও পোড়াইয়ের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। ফ্রান্স শাখা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ষড়যন্ত্রকারীরা এখনও দেশকে পিছিয়ে দিতে চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতির পিতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, 21 আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনাও ঘটিয়েছে। ফ্রান্স শাখা আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। এই বিএনপির এবং জামাত মিলে তাদের যে অগ্নি সন্ত্রাস, যত রকমের ধ্বংসাত্মক কাজ থাকে, এই বিএনপি সেইগুলি সবসময় করেছে। দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। যা আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গণপরিবহনের ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে আজও অভিযান চালিয়েছে বিআরটিএ। তাদের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে ডিএমপি। সরকারের বর্ধিত ভাড়া ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে তদারকি করে বিআরটিএ ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। তবে আজও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। সড়কে গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। বাড়তি ভাড়া নেয় কয়েকটি পরিবহনকে অর্থদণ্ডও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকার নির্ধারিত ভাড়া কার্যকরে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগে 50 টাকা করে যাইতাম, এখন 60 টাকা নেওয়া হয়েছে, 10 টাকা করে বেশি হয়েছে। আসছেন দেখেই ভাড়া কমাই দিতেছেন, 5 টাকা যাত্রীর ফেরত দিতেছেন, কিন্তু আপনারা চলে যাওয়ার পরে তো আবার সেই 5 টাকা বেশিই নেবে। আমরা যে বাড়তি ভাড়া নেওয়ার কারণে এই কারণে আমাদের 2500 টাকা জরিমানা। যে গাড়িতেই এই ধরনের ভাড়ার চার্জ না থাকবে, অতিরিক্ত ভাড়া নিবে, যাচাই সাপেক্ষে আমরা জরিমানা এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভাড়া নিয়ে তর্ক করায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের লালখান বাজার ইস্পাহানি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় পায়ে আঘাত পান যাত্রী আব্দুল হামিদ। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তার অভিযোগ, 16 শহর থেকে লালখান বাজার 8 টাকা ভাড়া চান চালক ও হেলপার। তিনি 5 টাকা দিতে চাইলে তর্কাতর্কির এক পর্যায়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। 999 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কোতোয়ালি থানায় মামলা করলে বাস চালক হাসান ও হেলপার আশরাফকে গ্রেপ্তার করে পুলিশ। টঙ্গীতে তুরাগ নদীর উপরে অবস্থিত শতবর্ষী ব্রিজের স্ল্যাব ধসে পড়ে ফাটল সৃষ্টি হওয়ায় বন্ধ রাখা হয়েছে যান চলাচল। বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন কামারপাড়া বাইপাস সড়কটি। এতে মহাসড়কে দেখা দিচ্ছে যানজট। ভোগান্তিতে সাধারণ পথচারী থেকে শুরু করে কর্মজীবী মানুষেরা। টঙ্গীতে তুরাগ নদীর উপরে ব্রিজটি চলাচল অনুপযোগী হয়ে যাওয়ায় বিকল্প পথে চলছে যান। ব্রিজের স্ল্যাব ধসে ধরেছে ফাটল, ঢালাই খসে বেরিয়ে আছে রড। তাই মহাসড়কের একপাশে বন্ধ যান চলাচল। এর প্রভাবে দেখা দিয়েছে যানজট। উত্তরবঙ্গের যত গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে, আর এই রাস্তা আজকে 4 দিন ধরে এরকম পরিত্যক্ত পড়ে রয়েছে, কেউ দেখার নাই। প্রায় আজকে 2-3 বছর ধরে এটা পরিত্যক্ত ঘোষণা করাইছে। এই 2-1 বছরের ভিতরে কোনো সংস্কার করেনি সরকার। ব্রিজ কয়দিন আগে তৈরি হয়েছে, এখন বাদ। এটা পরিকল্পনার অভাব। আমাদের কোচিং 7টা থেকে, কিন্তু এখন এই গাড়ি পাওয়া যাচ্ছে না, প্লাস আমাদের কোচিং যাতে দেরি হচ্ছে। বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন কামারপাড়া বাইপাস সড়ক। ভোগান্তিতে পথচারী থেকে শুরু করে বিভিন্ন যানে চলাচল করা মানুষ আর চালকরা। আমরা যে পরীক্ষা দিতে যাব, এখন আমাদের কোনো গাড়ি পাচ্ছি না, কোনো ধরনের কোনো কিছু না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। কি আর কইতাম, বড় জ্বালা যন্ত্রণা, জাম গজাইতে গজাইতে জিন্দেগি সব তামাক শান্ত হয়ে গেছে। 1 ঘন্টা রাস্তা বিশুদ্ধ বেলা লাগছে, আমরা 4 ঘন্টা 5 ঘন্টা সারাইল থেকে 4 ঘন্টা, বুঝছেন। ব্রিজের একটি পিলারের নিচেও আছে একাধিক ফাটল। অবশ্য বিআরটিএর প্রকল্প পরিচালক দ্রুতই সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিলেন। এই রবিবার আসতেছে না, নেক্সট রবিবারের মধ্যে আমরা হোপফুলি এটা শেষ হবে। যে প্রবলেমটা, এটা কিন্তু স্ট্রাকচার সব ঠিক আছে,
শুধু সিলাব ছিদ্র হয়েছে, ওগুলো অ্যাপ্রোচ সিলাব বলে, ওগুলো স্ট্রাকচারাল কোনো বিষয় না, ওগুলো আমরা সব এখন রিপেয়ার করে গাড়ি ছেড়ে দেবো। যানজট নিরসনে ট্রাফিকের পাশাপাশি থানা পুলিশ সদস্যরাও সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বহদ্দার হাটের পর এবার চট্টগ্রাম বন্দর ফ্লাইওভারে দেখা দিয়েছে ফাটল। এটি দিয়ে শুধুমাত্র বন্দরের পণ্যবাহী ভারী যান চলাচল করে, তবে এখনও চলাচল বন্ধ করা হয়নি। ফাটলের কথা স্বীকার করলেও তা ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি সড়ক ও জনপথ অধিদপ্তরের। 2008 সালে প্রায় 82 কোটি টাকা ব্যয়ে বন্দর সংযোগ ফ্লাইওভারটি নির্মাণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2011 সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করে চট্টগ্রাম বন্দরের কাছে হস্তান্তর করা হয়। নির্মাণের মাত্র 10 বছর পর একাংশে দেখা দিয়েছে ফাটল। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। ফাটল ধরলেও তা ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি তাদের। রিপোর্ট জমা দেওয়ার পরে পুরোটাই আমরা ফাইনালি বলতে পারবো। এটা কিন্তু যেটুকু ওনারা আমাদের পরশুদিন জানিয়েছে আর কি, ওনারা বলছে যে এটা এই আর বড় ধরনের কোনো ঝুঁকি না, এটা মেরামতযোগ্য এবং গাড়ি ঘোড়া কোনো বন্ধ করতে হবে না, গাড়ি চলতে পারবে। ফ্লাইওভারটির উপরেও নানা জায়গায় তৈরি হয়েছে গর্ত, বেরিয়ে গেছে লোহার পাত। যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করার অভিযোগ উঠেছে বন্দরের বিরুদ্ধে। এই ফ্লাইওভারটি বন্ধ করলে শহরে যানজট দেখা দিবে, জনদুর্ভোগ সৃষ্টি হবে। বিধায় আমরা আসলে একটা সুইটেবল টাইম খুঁজছি যে সময় ফ্লাইওভারটি বন্ধ করে কাজটা করা যাবে। ফাটলটি দৃশ্যমান হওয়ার পর থেকে আতঙ্কে আছেন ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলকারীরা। এদিকে তো নিচে দিয়ে অনেক মানুষজন যায়, যে পাটল দিয়ে যদি ব্যাঙ্গে পড়ে জানি কি বদরাট পড়ে গেছিল ফ্লাইওভারে। পরবর্তীতে কোনো সমস্যা হয় কিন্তু আমরাই বিপদগ্রস্ত করবো, এটা ভোগান্তির জনগণের হবে। 1 মাস আগের থেকে এগুলো দেখতেছি আর কি। আপনার ওই বদ্দারহাটের ওইটা ভাইরাল হওয়ার পরে তারপরে মানে এগুলা মানে মিডিয়ার নজরে আসে আর কি। মূলত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি পণ্য আনা নেয়া করা হয় এই ফ্লাইওভারটি দিয়ে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের মধুখালীতে 144 ধারা অমান্য করে দাহমাসি জুট মিলে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় জুট মিলের কর্মচারী ও শ্রমিকদেরও মারধর করে তারা। মিল কর্তৃপক্ষের অভিযোগ, সকালে স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে গেট ভেঙে জুট মিলে প্রবেশ করে। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা প্রহরী সহ মিলের কর্মচারী ও শ্রমিকদের মারধর করা হয়। দুর্বৃত্তরা মিলের ভেতর ব্যাপক ভাঙচুর চালায়। হামলা ভাঙচুরের পর দুর্বৃত্তরা মিলের ভেতর কয়েক ঘন্টা অবস্থান করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করেছে। ভিতরে ঢুকে গেট ভেঙে ভাঙচুর করতেছে, জানালা সব ভেঙেছিল। মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই বদিউজ্জামান বাবলু এবং তার নেতৃত্বে আনুমানিক 400 থেকে 500 দুর্বৃত্ত এখানে আমাদেরকে আক্রমণ করে। তাদের হাতে বিভিন্ন রকম অস্ত্র ছিল। গেট ভেঙে তালা ভেঙে সম্পূর্ণ লোক ঢুকায়, সম্পূর্ণ এখানে আমাদের অফিসের যত টাকা পয়সা যেখানে যা ছিল সব ছিনতাই করে নিয়ে গেছে। গাইবান্ধায় বিজয়ী ইউপি সদস্যকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরিফের বাড়িতে আবারও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সমর্থকরা। পুলিশ বলছে পূর্ব শত্রুতা জেরে এই হত্যাকাণ্ড। এদিকে রংপুরে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন একজন। নরসিংদী, পিরোজপুরেও হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নবনির্বাচিত ইউপি সদস্য খুনের প্রতিবাদে উত্তাল গাইবান্ধা। অভিযুক্ত পরাজিত প্রার্থীর সমর্থক আরিফ ও তার চাচার বাড়িতে 2 দফা দেয়া হয় আগুন, পুড়ে যায় বেশ কয়েকটি ঘর। জনগণ বিক্ষুব্ধ, কারণ খুবই জনপ্রিয় নেতা ছিল, জনপ্রিয় মেম্বার ছিল এবং জনপ্রিয় শিক্ষক ছিল। তারা সংশ্লিষ্ট তদন্ত সাপেক্ষে অতি দ্রুত তার বিচার করা হোক। হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। সড়কে গাছের গুঁড়ি আর টায়ারে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। অভিযুক্তের সহযোগী সন্দেহেই একজনকে মারধর করা হয়, সাথে ভাঙচুর। জনপ্রতিনিধির পাশাপাশি শিক্ষক ছিলেন আব্দুর রৌফ। ময়নাতদন্ত শেষে কর্মস্থলে নেওয়া হয় মরদেহ। শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরাও। ভালো মানুষ ছিল, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছে। গ্রেফতার না করলে আমরা আরো বড় এভাবে তার মৃত্যুতে এলাকার লোক সবাই ভাঙি পড়ছে। এর আগে শুক্রবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে নির্বাচিত আব্দুর রৌফের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।
তাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর ছড়িয়ে পড়লে আরিফ নামে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় রৌফের ক্ষুব্ধ সমর্থকরা। আরিফ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্য করে আঘাত করে এবং আঘাত করার পরে সে পড়ে যায় এবং সে দৌড় দেয়। রুহুল যখন চিল্লাচিল্লি করে, আমি কথা দিয়ে গেলাম গাইবান্ধা শহর থানার পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সর্বাত্মক কাজ করতেছে, অভিযান চলতেছে, আমাদের আসনের বাইরে অভিযান চলতেছে। নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে দেশের আরও কয়েকটি স্থানেও। রংপুরের পীরগাছায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ফিরোজপুর, নরসিংদী সহ কয়েকটি জায়গায় ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। সংঘর্ষে আহত অনেকে। জোহরা সেতু, যমুনা নিউজ। শিক্ষার্থীদের দিয়ে নিজের নির্বাচনী প্রচার চালিয়ে বিতর্কিত হয়েছেন কুড়িগ্রামের কেদার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক ফজলুর রহমান। কঞ্চাকাটা বিদ্যালয়ের শিশু কিশোররা 8 কিলোমিটার হেঁটে প্রচারণা চালিয়ে বিনিময়ে শিক্ষকের বাড়িতে খেয়েছেন খিচুড়ি। ক্লাস বাদ দিয়ে প্রচারে নামানোয় বিরক্ত বেশিরভাগ অভিভাবক। প্রশাসন বলছে অভিযোগ প্রমাণিত হলে আসতে পারে শাস্তিও। শিক্ষার্থীদের আনন্দ মিছিল নয়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কচাকাটা বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়েই চালাচ্ছেন নির্বাচনী প্রচার। দুপুরে প্রায় 400 শিক্ষার্থীর এই মিছিল 8 কিলোমিটার রাস্তা হেঁটে পৌঁছায় প্রধান শিক্ষকের বাড়ি নয়ানা গ্রামে। বিনিময়ে তাদের খাওয়ানো হয় খিচুড়ি। শিক্ষকের এমন কাণ্ডে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফজলুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। স্কুলের ছাত্রীদেরকে নিয়ে এরকম রাজনীতি ময়দানের মধ্যে নামানো মোটেও ঠিক হয় নাই, আমরা এটা পছন্দ করি না। ছাত্রীদেরকে ভোটের মাঠে নামানো এটা ঠিক না, এটা মোটেও পছন্দ না। আমার দপ্তরে অভিযোগ এখনো আসেনি। আমি সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলছি। উনি আইন এবং তার বিধি ঘেঁটে দেখে এবং তার অপরাধের মাত্রা কতখানি সেটা বিবেচনায় নিয়ে তিনি যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন, এই মর্মে তাকে আমি বলেছি। বাংলাদেশ শিশু আইন 2013 অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ। এই আইন ভঙ্গে 5 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সুমাইয়া আরিফিন, অর্নি, যমুনা নিউজ। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে ওসির গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সাম্প্রদায়িক সহিংসতার পেছনে সব রাজনৈতিক দলের লোকজনই আছে বলেও জানান তিনি। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। স্বাধীনতার 50 বছর পরও আমি যখন কোথাও কথা গণজাগরণী পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে এই শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা অংশ নেন। গণজাগরণ ঘটান, আমি হাত জোর করছি, নিজের দেশে আমাকে ভাড়াটিয়া বানাবেন না। সাম্প্রদায়িক সহিংসতা হওয়ার পর আইনমন্ত্রী কিন্তু বলেননি তোমরা গণজাগরণ করো, তোমরা সভা সেমিনার করো। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, শুধু বিচার বা আইন প্রয়োগ করে সামাজিক সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। তারপরও অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে পুলিশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আদর্শের জায়গা থেকে আমি আমার সন্তানকে একটি অসাম্প্রদায়িক মানুষের হিসেবে তৈরি করব, সেই মানসিকতাই মনে হয় আমাদের ঘাটতি আছে। বাংলাদেশ পুলিশ আমরা সবসময় এই সাম্প্রদায়িক এই সহিংসতার বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে দেখি। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার আগে ওসির সামনে ফেসবুক লাইভ হয় কিভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন এই পুলিশ কর্মকর্তা। থানা পুলিশের গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখার কথাও জানান তিনি। দায়িত্বশীল একজন কর্মকর্তা এই কাজটি এমনভাবে করা উচিত ছিল যাতে এই পবিত্র ধর্মগ্রন্থের যে পবিত্রতা সেটি যেমন রক্ষা পায়, তেমন এটি নিয়ে যাতে অপপ্রচারের সুযোগ কেউ না পায় সেটিও নিশ্চিত করা তার দায়িত্ব ছিল। ফলে এটি নিশ্চয়ই তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে তার যদি কোনো দায় আর থাকে নিশ্চয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আয়োজক সংগঠন সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলা সহ 7 দফা সুপারিশ প্রদান করেন। অন্য কোনো ধর্মের উপর আঘাত করলে তার বিচার যাতে দ্রুত আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সে বিচার করা, সে দাবি আমরা উত্থাপন করছি।
সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সমাজের বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করতে হবে। আমি যেটা বলেছিলাম, আমাদের আজকে রাজনীতিবিদ, সমাজের যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তরুণরা রয়েছেন, সকলকে আমরা সম্পৃক্ত করে আমাদের এই গণজাগরণ আমরা তৈরি করতে হবে। প্রতিযোগিতায় বিরোধী দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জয়ী হলে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের মণিপুর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কর্নেল সহ কমপক্ষে 7 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, গ্রোবর্তী শিবির পরিদর্শন শেষে ফেরার সময় 46 আসাম রাইফেলের কমান্ডিং অফিসারের গাড়ি বহরে হামলা হয়। এ সময় কর্নেল, তার স্ত্রী ও 8 বছর বয়সী ছেলে এবং 4 সেনা নিহত হয়। ঘটনার পর মিয়ানমার সীমান্ত এলাকাটিতে অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেল। দেশটির গণমাধ্যম বলছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মতো মণিপুরেও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এরা বৃহত্তর স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য লড়াই করছে। শ্রীলঙ্কায় 4 জাতি ফুটবলের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে এই জয় 1.5 যুগ পর। ম্যাচের 12 মিনিটে জামাল ভুঁইয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল করলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধেই সমতায় ফিরে মালদ্বীপ মোহাম্মদ ওমাইয়ের গোলে। 87 মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের জয় এনে দেন তপু বর্মন। 2003 সালের পর এই প্রথম মালদ্বীপকে হারালো বাংলাদেশ। কলম্বো থেকে মুজনে বিন তারেকের রিপোর্ট। তপু বর্মনের এই স্পট কিকে 18 বছরের অপেক্ষার সমাপ্তি টানল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে মালদ্বীপ বধের উচ্ছ্বাস লাল সবুজ শিবিরে। জয় পেতে মরিয়া কোচ লামোস এদিন একাদশে পরিবর্তন আনলেন 2টি। পরীক্ষিত ইয়াসিন আরাফাতের পরিবর্তে তার বাজির ঘোড়া এবার রহমত মিয়া, যার সুফল মেলে ম্যাচের 12 মিনিটেই। সেই রহমতের লম্বা থ্রোয়ে ফাঁকা পোস্টে জামাল ভুঁইয়ার ফিনিশিং। লিড বেশি সময় ধরে রাখা যায়নি। প্রতিরোধ ভাঙে অভিজ্ঞ আলী আশফাকে। তার মাপা কর্নারে মোহাম্মদ উমাইয়ের ঠান্ডা মাথার ফিনিশিং। বিরতির পর পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টা। 60 মিনিটে আসে সুযোগ, কিন্তু ডিবক্সে রাকিব হোসেন ও সুমন রেজার ব্যর্থ চেষ্টা হতাশা বাড়ায় বাংলাদেশ শিবিরে। 77 মিনিটে জুয়েল রানার গোল উদযাপন, কিন্তু অফসাইডের বাঁশি বাজিয়ে তাতে বাদ সাধেন রেফারি। শেষ দিকে জুয়েল রানাকে ফাউল করে বাংলাদেশকে জয় উপহার দেন মালদ্বীপ গোলরক্ষক, যার সফল সমাপ্তি তপু বর্মনের স্পট কিকে। বাংলাদেশ হারালো মালদ্বীপকে। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ফাইনালের সমীকরণটাও সহজ করে নিল জামাল তপুরা। তবে সবচেয়ে বড় কথা, হারানো আত্মবিশ্বাসটাও ফিরে পেল বাংলাদেশ। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। আগামীকাল টি-20তে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। দুবাইয়ের ফাইনালে অস্ট্রেলিয়ার লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাসমান সাগরের 2 প্রতিবেশীর লড়াইয়ে পরিষ্কার ফেভারিট নয় কেউই, যদিও টস জয়টা হয়ে উঠতে পারে বড় নিয়ামক। দুবাই থেকে শাহিন আলমের তোলা ছবিতে তাহমিদ অমিতের রিপোর্ট। 16 দল আর 45 ম্যাচের টুর্নামেন্ট এখন এসে দাঁড়িয়েছে 1 ম্যাচ 2 দলে। ফাইনালে সে মহারণ শেষে দুবাই পরিচয় করিয়ে দিবে খাটো ফরম্যাটে ক্রিকেট বিশ্বের নতুন রাজাকে। সেই রাজত্বে বসবেন কে? অ্যালান ফিঞ্চের অস্ট্রেলিয়া নাকি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড? দুই প্রতিবেশীর লড়াই, একে অপরকে আমরা জানি। দুর্দান্ত একটা ফাইনালের অপেক্ষা। আমাদের সামনে আরো একটি সুযোগ, যা হয়নি আগে তা করে দেখানোর। পুরো আসরে ভালো খেলার ফসলটা তুলতে চাই। কনওয়ে ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। তবে ড্যারিল মিচেল, জিমি নিশামরা প্রতিপক্ষের চিত্রনাট্য বদলাতে পারেন একাই। তবে 2015-র ফাইনালে এই উইলিয়ামসনদের স্বপ্নটা কেড়ে নিয়েছিল স্মিথরা। দুটা যোগ্য দলেই ফাইনালে এসেছে। আমরা টানা সিরিজ হারলেও জানতাম টুর্নামেন্টে ভালো করার সামর্থ্য আছে। সেই পরিকল্পনা মতোই এগুচ্ছি আমরা। স্মিথের রানে না থাকা নিয়ে ভাবছি না, কেননা পুরো আসরে আমরা দল হিসেবে খেলেছি। দুবাইয়ে রান তাড়া করে জয়ই বেশি, তাই তো শিশির ভেজা সন্ধ্যায় টসটা ভিজিয়ে দিতে পারে প্রতিপক্ষের চোখ। ইতিহাস নাকি শুধু জয়ীদের মনে রাখে, তাই তো সবাই চ্যাম্পিয়নকে মনে রাখলেও ভুলে যায় রানার্স আপের কথা। তবে খেলায় কখনো কখনো এমন হয়, জয় পরাজয় ছাপিয়ে রোমাঞ্চটা
চোখে আটকে থাকে বহুকাল। করোনার এই সময়ে আইসিসির প্রথম বিশ্ব ইভেন্টে দুবাইও অপেক্ষায় তেমন এক রোমাঞ্চের জন্য। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।